আমরা এখন গ্যাসের সূত্রসমূহে চলে আসলাম। মেইন হেডলাইন কিন্তু গ্যাসের সূত্রসমূহ। তো সমূহ মানে কি, বেশ কয়েকটা সূত্র পড়তে হবে। তাহলে প্রথম সূত্র হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র মানে আবার কি বুঝাচ্ছি, ওই লোকটা আবিষ্কার করছিল, তাই উনার নাম অনুসারে বয়েল নামকরণ করা হয়েছে এখানে। ঠিক আছে, আমি করলে আমার নাম থাকবে। তো এখানে এই সালটা নিয়ে মত পার্থক্য আছে। কেউ বলছে 1660, কেউ বা বলছে 1662। ঠিক আছে, তো 1660 যারা যিনি বলছে উনি হচ্ছে আমাদের হাজারি স্যার। আর 1662 যে সালটা, এটা আমাদের কবির স্যার বলছে, ওনার বইয়ে আমরা পাইছি এটা। আচ্ছা, তো সূত্রটা কি, সূত্রটা আলোচনা করার পূর্বে আমরা একটু বেলুন টেলুন নিয়ে আঁকার চেষ্টা করি। আমি একটা বেলুন আঁকতেছি। এই যে একটা বেলুন, এই যে একটা বেলুন। এটা কিন্তু বড় ছোট কিন্তু বোঝা যাচ্ছে। তো বড় ছোট হোক, সমস্যা নেই। আমি একটু কাজ করি। এখানে 0.5 লিটার দেই, এখানে আমি 1 লিটার দেই, এখানে আমি 2 লিটার দেই, এখানে আমি 4 এটিএম দিচ্ছি, এখানে আমি 2 এটিএম দিচ্ছি, আর এখানে আমি 1 এটিএম দিচ্ছি, 1 এটিএম দিচ্ছি। একটা জিনিস আমরা গবেষণা করে দেখলাম। কি গবেষণা করে দেখলাম? আমি যত চাপ কমাচ্ছি তত আমাদের মনে হয় আয়তনটা বেড়ে যাচ্ছে। ছবি দেখে তাই বুঝতে পারলাম বোধহয়, নাকি? আচ্ছা, চাপ এখানে সবচেয়ে বেশি, আয়তনটা কমে গেছে, চুপসে গেছে বেলুনটা, নাকি? ওকে, এই ঘটনাটা কখন ঘটে জানো? যখন কি থাকে, যখন টি থাকে স্থির, যখন তাপমাত্রা স্থির থাকে তখন এই ঘটনাটা ঘটে। অর্থাৎ এখানে সংজ্ঞাটা হতে পারে এরকম যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন প্রযুক্ত চাপের কি হইতে পারে বলতো? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। কিভাবে বুঝলাম? এই দেখো, চাপ ধীরে ধীরে বাড়াচ্ছে, এখানে আমাদের চুপসে যাচ্ছে, আয়তন কমে যাচ্ছে। তাহলে ভি আর পি এর মধ্যে উল্টাউল্টি সম্পর্ক। অর্থাৎ এখানে লিখতে পারি আমি, অর্থাৎ ভি সমানুপাতিক 1/p, যখন কে স্থির থাকবে, টি স্থির থাকবে। আমি কিন্তু এই বাংলা কথা দেখে এই জিনিসটা নিয়ে আসলাম। ওকে, আবার গবেষণা করি। স্থির তাপমাত্রার নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন, এই যে ভি আয়তন প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। কথা তো ঠিকই আছে, বেলুনগুলো দেখে কিন্তু এটাই বুঝলাম। অতএব বা ভি ইকুয়াল কে ইন্টু 1/p। তাহলে কেটা কে একটা সমানুপাতিক ধ্রুবক। ওকে, তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি আমি, পিভি ইকুয়াল কে দেখতে পাচ্ছি। কথা বুঝতে পারছো? বোঝা গেল পি এবং ভি এর গুণফল একটা কনস্ট্যান্ট হবে, একটা ধ্রুবক মান হবে। বোঝা গেল আর কি, যতটুকু বুঝলাম আমরা, পি ভি এর গুণফল একটা কে হবে, মানে ধ্রুবক মান হবে। আসলে কি সত্য? সেভাবে কিন্তু আমি মানগুলো এখানে সাজাইছি, সেভাবে বেলুনগুলো আঁকছি এবং মান টান দিয়ে সাজাইছি। গবেষণা করো, এই দুটার গুণফল 2 আসবে, পিভি এর গুণফল 2 আসবে, পিভি এর গুণফল 2 আসবে। কথা বলো, পিভি এর গুণফল 2 আসবে। কথা তো ঠিকই আছে, একটা ধ্রুবক মান পাওয়া যাচ্ছে তাহলে, তাই না? ওকে, তাহলে এখন যেটা করতে পারি, পি কমা ভি কে চেঞ্জ করলে, CHANGE পরিবর্তন করলে বা চেঞ্জ করলে কি দাঁড়াচ্ছে? P1 V1 ইকুয়াল P2 V2 ইকুয়াল কে। প্রশ্ন, আর দিলাম না কেন? মন চাইলো তাই দিলাম না, তুমি দাও আরো P50 V50, এতগুলো দেওয়ার দরকার নেই আমার। দরকার আছে না? P1 V1 ইকুয়াল P2 V2 ইকুয়াল P3 V3 লিখতে পারে, কোনো অসুবিধা নাই। এইটুকু শিওর যে পিভি এর গুণফল একটা ধ্রুবক মান হবে, এইটুকু আমরা সবাই জানি, আর যতটুকু বোঝা গেল আর কি দেখে। ওকে, এইটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই। যদি বলো এইটুকুর মধ্যে উচ্চতর দক্ষতামূলক এমসিকিউ কিভাবে আসতে পারে, নিচের কোনটি বয়েলের সূত্র? দেখো, অপশন নাম্বার 1 এটা দিতে পারে, অপশন নাম্বার 2 এটা দিতে পারে, অপশন নাম্বার 3 এটা দিতে পারে। 1 ও 2, 2 ও 3, 1, 2 ও 3 সবগুলোই হবে, 1, 2 ও 3। কথা বুঝতে পারো নাই? এইভাবে উচ্চতর দক্ষতামূলক এমসিকিউ আসবে। তারপরে আসতে পারে বয়েলের সূত্রটি লিখো। কিছু চালাক ছেলেমেয়ে যে কাজটা করবে আর কি,
কোশ্চেন কি বলছে, বয়লের সূত্রটি লিখো, আর ও যেটা করবে লিখে দিবে উত্তর ভি সমানুপাতিক পি। উনি কি চাইছে যে গাণিতিক সমীকরণ লিখো? উনি বলছে সূত্রটি লিখো, মানে বাংলায় লিখতে হবে। যখন বলবে যে গাণিতিক সূত্র লিখো, তখন হয়তো তুমি P1 V1টা লিখে দিলা, P1 V1 = P2 V2। গাণিতিক সূত্র বললে একরকম অ্যান্সার হচ্ছে, আর গাণিতিক সূত্র না বললে তাহলে শুধু সংজ্ঞাটা লিখে আসলেই হবে। অবশ্যই সংজ্ঞায় যেন তোমার এই শব্দটা থাকে, স্থির তাপমাত্রা থাকে। এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। কথা বুঝতে পারছো? আচ্ছা, একটা কথা বলি, আমাদের যখন কোনো প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয় বিভিন্ন জায়গায়, তখন কিন্তু বেলুন উড়িয়ে কিন্তু এই কাজটা করা হয়, মনে আছে? বেলুন উড়িয়ে কিন্তু কোনো উদ্বোধন করা হয়। তো মনে করো বেলুন উড়া, বড় মাঠে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, বেলুন উড়াচ্ছে, বেলুন উড়াইতে হবে, কবুতর উড়ায়, বেলুন উড়ায়, উড়ে না রে? আচ্ছা, মনে করো উড়াচ্ছে, ওই বেলুন যায় কোথায়? আকাশে তো যাবে। আমি তো জানি আকাশে তো বাড়ি তো আর যাবে না। আকাশে গিয়ে কি হবে, বা আকাশে যায় যে কি হচ্ছে এখানে গিয়ে, কি বলতে পারবা? আকাশে গিয়ে কি হয়? অদৃশ্য তো হবে না, কি হবে? দেখছো কখনো, না হাঁকা বলতেছো? দেখো না? হ্যাঁ, আগে দেখতো। আচ্ছা, তাহলে আমরা বলি কি হইতে পারে, যত আমরা উপরে যাব তত আমাদের বায়ুমণ্ডলের চাপটা ধীরে ধীরে ডাউন কমে যাবে, কম হবে, তাই না? বয়লের সূত্র অনুযায়ী বলতেই পারি, যেহেতু চাপ কম হবে, যেহেতু চাপ কম হবে, যেহেতু চাপ কম হবে, তাই আমাদের আয়তন ধীরে ধীরে কি হবে? বাড়বে। প্রত্যেকটা জিনিসেরই একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে, খালি খাইলে তো আর হবে না, পেটটা একসাথে ফুটে যাবে নাকি? তাহলে ধীরে ধীরে ফুটতে, মানে ফুলতে 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 একটা পর্যায়ে ফেটে যাবে। জি, ফেটে যাবে, একথাই ঠিক। মহাশূন্যও যাবে না, কাছেও আটকে থাকবে না, পাখি ঠোঁট দিয়ে ইয়া করবে, এটাও হবে না, ঠিক আছে? ফেটে যাবে, এটাই হচ্ছে উত্তর। কার কারণে হইলো? বয়েলের কারণে হইলো। বয়েলের সূত্র দিয়ে ব্যাখ্যা করলাম আমরা। কথা বুঝতে পারছো? ওকে, আমরা যেটা কাজ করবো এখন, বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত যাব। হেডলাইন, বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত। বয়েলের অনুসিদ্ধান্ত। ওকে, এখানে আমরা আজা লিখবো, মানে আমরা জানি লিখবো। হ্যাঁ, আমরা জানি, কি জানি? P1 V1 = P2 V2 = K। এটা তো আর কেউ অস্বীকার করতে পারবে না। আর পারবে? আমরা জেনে আসছি। কিন্তু আবারও আমরা জানি D = ভর ভাগ আয়তন, ঘনত্ব = ভর ভাগ আয়তন। ডি মানে ডেনসিটি। অনেকে আমরা রো দিয়ে লিখি না, রো দিয়ে লিখুক, সমস্যা নেই। আমরা ডি দ্বারা লিখলাম ডেনসিটি, ভর ভাগ আয়তন, বড় হাতের এমন লিখে কেউ কোনো অসুবিধা নেই। ডি = ভর ভাগ আয়তন। আমি এখানে ভিটাকে একটু বের করে নিচ্ছি। ভি পাচ্ছি তাহলে W/D লেখা যাবে কিনা বলো তো? যাবে। এবার সংজ্ঞায় কিছুক্ষণ আগে বলে আসলাম, স্থির তাপমাত্রার নির্দিষ্ট ভর যারা লিখতেছো, স্থির তাপমাত্রার নিচে যেমন আন্ডারলাইন হবে, নির্দিষ্ট ভরের নিচেও তেমনি আন্ডারলাইন মারে দাও, বা অন্য কোনো কালার দিয়ে যেন চোখে পড়ে আর কি। তাহলে কি বললাম? স্থির তাপমাত্রা শব্দটা এখানে আন্ডারলাইন মারো, আর নির্দিষ্ট ভরের এখানে আন্ডারলাইন মারো। খুবই দুইটা শব্দ ইম্পর্টেন্ট, মনে থাকবে? ওকে, নির্দিষ্ট ভর কিন্তু বলা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, নির্দিষ্ট ভর যদি হয় তাহলে W1 W2 লেখার কোনো প্রয়োজন নেই। এরও ভর যা, ওরও ভর তা। এখানে একরকম ভর, ওইখানে আর একরকম ভর, এটা তো আর হবে না, যেহেতু নির্দিষ্ট ভর তুমি লিখছো, তাই না? তাহলে আমি এখন এই জিনিসটাকে একটু চেঞ্জ করবো, তাকাও। তাহলে যেটা দাঁড়াইলো, P1 এর জায়গায় থাকলো, V1 এর জায়গায় লিখতে পারি আমি W/D1। গবেষণা করো। ইকুয়াল P2 এর জায়গায় থাকলো V2 এর জায়গায়, তাকাও V2 এর জায়গায় W/D2। প্রশ্ন, কেন W গুলোকে 1 2 নিলেন না? বললামই তো, নির্দিষ্ট ভর। বুঝতে পারো না এখনো? এখন আমি W গুলোকে বাদ দিব, মন চাইলো তাই। এখানে আরেকটা কাজ করতে পারি, কে নিতে পারি, এ নিতে পারি না, কে নিতে পারি। W গুলোকে বাদ দিব, P1/D1 = P2/D2 = হচ্ছে K। ভুল কিছু লিখে নেই, যতটুকু বোঝা গেল। P এবং D এর যে অনুপাতটা, মানে রেজাল্টটা, সেটা একটা ধ্রুবক মান হবে। P1/D1, P2/D2, P3/D3 একটা ধ্রুবক মান হবে। বোঝা গেল আর কি, কোশ্চেন যতটুকু আলোচনা করলাম। সুতরাং লিখতেই পারি আমি P/D এর মানটা একটা ধ্রুবক হচ্ছে, অনুপাতটা আর কি। বোঝা গেল, তাই না? অতএব P = KD লেখা যাবে কি? যাবে কোথায়? আচ্ছা, KD। আচ্ছা, অতএব না দিয়ে বা দেই, বা এরপর অতএব দিই। P কেটাকে তুলে দিব, কি চিহ্ন বসাবো? সমানুপাতিক বসাবো, তারপরে D বোঝায় নাকি? ওকে, এবার আমরা এখন এটা সম্পর্কে কথাবার্তা লিখি।
স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের উপর প্রযুক্ত চাপ ঘনত্বের, আমি দেখে দেখে বলতেছি, এখন এটা আমি লিখব। স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের, নির্দিষ্ট ভরের, স্থির তাপমাত্রা নির্দিষ্ট ভরের কোন গ্যাসের উপর, কোন গ্যাসের উপর প্রযুক্ত চাপ, প্রযুক্ত চাপ ঘনত্বের সমানুপাতিক, ওই গ্যাসের ঘনত্বের তৈব একার রো ঘনত্বের সমানুপাতিক, সমানুপাতিক, সমানুপাতিক লিখছে বোধহয়। স্থির তাপমাত্রা নির্দিষ্ট ভরের কোন গ্যাসের উপর প্রযুক্ত চাপ ঘনত্বের সমানুপাতিক, আশা করাতে লিখছ। আমি দেখে দেখে লিখলাম, কিন্তু তাহলে জ্ঞানমূলক আসবে যে বয়েলের অনুসিদ্ধান্তটি লিখো। যেহেতু বলছে বয়েলের অনুসিদ্ধান্তটি লিখো, তাহলে কোনো এখানে গাণিতিক সূত্র অ্যাপ্লাই করা যাবে না, বাংলায় অনুবাদ করে লিখতে হবে সংজ্ঞাটা। যদি বলে বয়েলের সূত্রের গাণিতিক অংশটি লিখো, তখন লিখে দেব P1/D1 = P2/D2। কথা বুঝতে পারছো? আচ্ছা, আমাদের গাণিতিক অংশ, ম্যাথ টার্ম, ম্যাথ অংশ যেটা হবে সেটা হচ্ছে প্রথম সূত্র কাজে লাগবে। ওই যে করে আসলাম P1V1 = P2V2, এ দেখে আসলাম না, এটা কাজে লাগবে। 2 নাম্বার যেটা কাজে লাগবে ম্যাথের অংশটা, সেটা হচ্ছে P1/D1 = P2/D2, এই অংশটা কাজে লাগবে। এটা কিন্তু অনুসিদ্ধান্ত, অনুসিদ্ধান্ত, এটা অনুসিদ্ধান্ত ছিল। এই কথা বলো তো ঠিক আছে কিনা, এগুলা এগুলা কিন্তু আলোচনা করে আসলাম আমরা। 2টা কথা লিখবো এখন। বয়েলের সূত্র, বয়েলের সূত্র উচ্চ তাপমাত্রায়, উচ্চ তাপমাত্রায় ও নিম্ন চাপে, নিম্ন চাপে বিশেষভাবে প্রযোজ্য, বিশেষভাবে প্রযোজ্য। এটা তো একটু আন্ডারলাইন মারো, প্রযোজ্য মানে একটু ভালো করে লিখো। বয়েলের সূত্র উচ্চ তাপমাত্রায় এবং নিম্ন চাপে প্রযোজ্য। নিম্ন তাপমাত্রায়, নিম্ন তাপমাত্রায় ও উচ্চ চাপে, উচ্চ চাপে, নিম্ন তাপমাত্রায় ও উচ্চ চাপে এ সূত্র হতে বিচ্যুতি দেখা দেয়, এ সূত্র, এ সূত্র হতে বিচ্যুতি দেখা দেয়, বিচ্যুতি দেখা দেয়। আচ্ছা, এই শব্দটা না হয় বুঝলাম না, এটা কি বিচ্যুতি, এটা আবার কি? এই অধ্যায়ের শেষের দিকে বা মাঝখানের দিকে এক টপিক আছে এমাগা বক্র পরীক্ষা। কি আছে? এমাগা বক্র পরীক্ষা, সেখানে আমরা বিচ্যুতি শব্দ নিয়ে কাজ করব। ঠিক আছে, আপাতত মাথায় রাখো যে উল্টা ঘটনা ঘটলে, এই নিম্ন তাপমাত্রা উচ্চ চাপ মানে কি উল্টো ঘটনা না, এটা উল্টো ঘটনা ঘটলে বিচ্যুতি দেখা যায়। তুমি প্রথম লাইনটা, এই যে প্রথম লাইনটা, প্রথম লাইনটা একটু VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে লিখে রাখবা, কাজে লাগবে। ওকে, লিখছো। আরেকটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তোমার এরকম বয়েলের সূত্র, বয়েল এর সূত্র মৌলিক গ্যাস, মৌলিক, মৌলিক গ্যাস ও নিষ্ক্রিয় গ্যাস, বয়েলের সূত্র মৌলিক গ্যাস ও নিষ্ক্রিয় গ্যাস গুলো মেনে চলে, গুলো মেনে চলে। এখন নিষ্ক্রিয় গ্যাস কি তুমি জানো? হিলিয়াম, নিয়ন, ইটিসি ইত্যাদি যা যা আছে এখানে 18 নম্বর সব বসাই দিবা মনে করো। আর মৌলিক গ্যাস তুমি জানো কি কি, যাদেরকে ভাঙলে ওগুলো ছাড়া অন্য কাউকে পাওয়া যায় না। তাহলে কার্বন ডাই অক্সাইড কি মৌলিক গ্যাস? না, কার্বন ডাই অক্সাইড মৌলিক গ্যাস না। N2 একটা মৌলিক গ্যাস, O2 একটা মৌলিক গ্যাস, তাই না? তাহলে N2, O2, ইটিসি ইত্যাদি। বয়েলের সূত্র মৌলিক গ্যাস ও নিষ্ক্রিয় গ্যাসগুলো মেনে চলে।
স্থির তাপমাত্রায় স্থির তাপমাত্রায় পি চেঞ্জ করলে যাদের অণুর সংখ্যার চেঞ্জ হয়, অণুর সংখ্যার চেঞ্জ হয়, তাদের ক্ষেত্রে বয়েলের সূত্রটি প্রযোজ্য নয়। বয়েলের সূত্রটি প্রযোজ্য নয়। স্থির তাপমাত্রায় পি মানে চাপ চেঞ্জ করলে, পরিবর্তন করলে তাদের অণুর সংখ্যার চেঞ্জ হয়, যাদের মানে গ্যাসগুলোর আর কি, গ্যাস, আমরা তো গ্যাসের সূত্রেই পড়তেছি, চেঞ্জ হয়, তাদের ক্ষেত্রে বয়েলের সূত্রটি প্রযোজ্য নয়। আর আমরা শর্টকাট এখানে লিখে দিছি, এই কথাটা মনে রাখলেই হবে। এটা না মনে রাখলেও হবে। কারা কারা মেনে চলে মৌলিক গ্যাস, কারা নিষ্ক্রিয় গ্যাস? তাহলে বোঝা গেল যৌগিক গ্যাস মেনে চলবে না। এই মিথেন একটা গ্যাস CH4, এটা যৌগিক গ্যাস না, মেনে চলবে না। CCl4 মেনে চলবে না। SO2 এটাও গ্যাস, মেনে চলবে না। SO3 এটা না। H2S এটাও মেনে চলবে না। শেষ তো, এটা মনে রাখলে তো ব্যাখ্যা করা যাচ্ছে, এটা তো মনে রাখার দরকারই নাই, এটা অতিরিক্ত জানার জন্য বললাম। কথা বুঝতে পারছো? ওকে, আমরা এখন হেডলাইন দেব বয়েলের সূত্রের গ্রাফ। বয়েলের সূত্রের গ্রাফ আমরা মোটামুটি 3টা গ্রাফ করবো। হ্যাঁ, এখানে একটু লিখে দিই, MCQ-তে কাজে লাগবে শুধু এই গ্রাফটা। বেশিরভাগ কোথায় কাজে লাগে? MCQ-তে কাজে লাগে। তো আমরা 1 নাম্বার একটা গ্রাফ আঁকবো, V ভার্সেস P। এই গ্রাফটা, ভার্সেস মানে বনাম, V বনাম P, এই গ্রাফটা আঁকবো। তো একটা কথা লিখি, অনেক সময় P ভার্সেস V ও থাকতে পারে, একই কথা। P ভার্সেস V বা V ভার্সেস P, যে কোনো একটা থাকতে পারে, একই কথা। তো এখানে আমরা লিখবো আজা, মানে আমরা জানি PV ইকুয়াল K, অবশ্যই জানি, দেখে আসছি। এখানে আমি V ইকুয়াল K ইন্টু 1/P করব। প্রশ্ন, কেন আপনি Pটাকে ওই দিক নিয়ে গেলেন? Vটাকে নিয়ে যাওয়া যেত না? অ্যান্সার হচ্ছে না, নিয়ে যাব না। কেন নিয়ে যাব না? স্বাধীন চলক আমরা ইকুয়ালের ওই পাশে ডান সাইডে রাখবো, মাথায় রাখবো। লিখে দিই, স্বাধীন চলক, স্বাধীন কি জিনিস পরে বলতেছি। স্বাধীন চলক ডান সাইডে রাখবো, ডান পাশে অবলিক x মানে ব্র্যাকেটে x অক্ষে রাখবো। আশা করি বুঝো না, তাই না? কোনো অসুবিধা নেই। এই ডান সাইড তো বুঝো, ডান বাম তো বুঝো নাকি? তো ডান সাইডটা আমি রাখছি। তো পিটাকে, আচ্ছা পি যে স্বাধীন চলক এটা বুঝলাম কিভাবে, তাই না? বেলুন একটা হাতে নাও, বেলুন হাতে নিচ্ছে, মনে করো হাতে নিচ্ছি একটা বেলুন, আমি চাপ দিচ্ছি, চাপ দিলে ওইটা বোধহয় ছোট হয়ে যাবে নাকি? বেলুনটা ছোট হয়ে যাবে। এই চাপ দেওয়াটা কার উপর ডিপেন্ড করতেছে? আমার উপর। আমি স্বাধীন, আমি চাপ দিচ্ছি বিধে ওইটা কমে যাচ্ছে, আমি ছেড়ে দিব ওইটা আরো বড় হয়ে যাবে। কথা বুঝতে পারো নাই? তাহলে আমি যে চাপ দিচ্ছি, এই চাপটা হচ্ছে স্বাধীন চলক। এই চাপের উপরেই কিন্তু আয়তনটা নির্ভর করতেছে। আমি চাপ দিলেই আয়তনটা কমতেছে। তাহলে ভিটা কার উপর নির্ভরশীল? চাপের উপর, কথা নাকি? চাপের উপর নির্ভরশীল। তাহলে স্বাধীন চলককে পি, আর অধীন মানে অন্যের উপর নির্ভরশীল ভি। অধীন চলককে রাখবো ওয়াই অক্ষে, অধীন চলককে রাখবো ওয়াই অক্ষে, বা কি বলে এটাকে, বাম পাশে। তো এটা উদাহরণ দেখলে বুঝতে পারবা। তো আমার কাছে মনে হয়েছে পিটা স্বাধীন চলক, এই কারণে ওই পাশে রাখছি। তো যা হোক, এটাকে তুমি ধরো ওয়াই, এটাকে ধরো তুমি এম, আর এই অংশটাকে ধরো তুমি এক্স। অতএব ওয়াই ইকুয়াল m ইন্টু 1/x, যা অধিবৃত্তের সমীকরণ নির্দেশ করে। y ইকুয়াল m ইন্টু 1/x, যা অধিবৃত্তের সমীকরণ নির্দেশ করে। অবশ্যই মাথায় রাখতে হবে, অধিবৃত্তের সমীকরণ নির্দেশ করে। এখন আমি গ্রাফটা আঁকার চেষ্টা করতেছি, দেখো।
তো স্বাধীন চলককে নাকি ইয়াতে রাখতে হয়, এক্স অক্ষে রাখতে হয়। তাহলে পিটাকে এখানে রাখি আমি, এই পি এক্স অক্ষে পি কে রাখছি না, ওয়াই অক্ষে কাকে রাখবো, ভি কে। ধরে নাও এটা লিটার, ধরে নাও এটা এটিএম, বা কিছু একটা থাকতে পারে, কি থাকে যেটা দেওয়া থাকবে সেটা নিয়ে কাজ করব। এখন কি হবে, চাঁদের মতো হবে, মানে অধিবৃত্তের মতো হবে। তো চেহারাটা হবে এরকম, এরকম হবে। এখন এই রেখাটার নাম কি হইতে পারে, এই রেখাটার নাম সেটাই হবে যেই ওই সূত্রে কে স্থির ছিল তার উপর ভিত্তি করে এই নামটা হবে। এই সূত্রে কে স্থির ছিল, তাহলে এই রেখাটার নাম হবে টি দিয়ে, তাহলে এটার নাম দিলাম আমি T1, T1। এরকম করে তুমি 100টা আঁকো, কোনো অসুবিধা নেই, আমি 3টা আঁকবো, শেপ চেঞ্জ হবে না, আকৃতি চেঞ্জ হবে, চাঁদ অধিবৃত্ত অধিবৃত্তের মতোই হবে। তাহলে এটার নাম দিলাম T2, T2, এটার নাম দিলাম আমি T3, T3 দিলাম আমি, মন চাইলো তাই, কোনো অসুবিধা নেই, দেওয়া যেতে পারে। ওকে, তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এরকম যে আপনি প্রথমটাকে দিলেন T1, শেষের টাকা দিলেন T3, কেন এই শেষের থেকে T1, T2, T3 করা যাইতো না? অবশ্যই যাইতো, অবশ্যই যাইতো। T1, T2, T3 অথবা T1, T2, T3 করা যাবে, করা যাবে। তাহলে যে স্থির থাকবে তার উপর ভিত্তি করে নামগুলো হবে। কথার কথা বয়লের সূত্রে যদি ভি স্থির থাকতো, কথার কথা ভি, V1, V2, V3, ধরে নিলাম বয়লের সূত্রে পি স্থির আছে, P1, P2, P3, কথা বুঝতে পারছো? ওকে, প্রশ্ন আসবে যেভাবে উদ্দীপকের গ্রাফটি কোন সূত্রকে সমর্থন করে, উদ্দীপকের গ্রাফটি কোন সূত্রকে সমর্থন করে, বয়েল, কথা বুঝতে পারো নাই, বয়েলের সূত্রকে সমর্থন করে। গেল দ্বিতীয় নাম্বার এমসিকিউ, উদ্দীপকের গ্রাফটির তাপমাত্রার ক্রম উল্লেখ করো। অর্থাৎ এরকম করে দিবে ওনারা T1, T2, T3 অথবা T1, T2, T3, কে বড় হবে, T1 না T3, এরকম একটা প্রশ্ন চাবে। তো এই রিলেটেড প্রশ্নের জন্য আমরা কখনোই মুখস্থ করব না, আমরা বুদ্ধি আছে একটা, লম্বা লম্বা একটা দাগ টানবো, সেটা এদিকে হোক ওইদিকে হোক, মানে যেন তিনটা যেন থাকে আর কি, তিনটা বিন্দু যেন পাওয়া যায়, 1, 2, 3, এদিক দিলে তো আর পাওয়া যাবে না, এটা হয়ে যাবে, এটা তিনটাকে তো রাখতে হবে সাথে, তাই না? যা হোক, এরকম করে একটা লম্ব টানবো। এখন এদিকেও একটু, এদিকে টানতে একটু কম বেশি হলে কোনো অসুবিধা নাই, ওইদিকেও এক টানতে পারো, এদিকেও আসতে পারে, কোনো অসুবিধা নেই, যেন তিনটাই যেন সেট করে, তিনটাই যেন সেট করে। আমরা গবেষণা করি একটু, এরকম করে ডট ডট দিয়ে দিলাম বিন্দুগুলো। একটা কথা মাথায় রাখো, বয়েলের সূত্রের গ্রাফ, মানে বয়েলের গ্রাফ আলোচনা করার জন্য চার্লসের হেল্প নিতে হবে, চার্লসের গ্রাফ আলোচনা করার জন্য বয়েলের হেল্প নিতে হবে। প্রশ্ন, চার্লস তো পড়িনি, এখন কি হবে, এই যে বলতেছি আমি চার্লস, হালকা করে বলতেছি, চার্লসের সূত্র ছিল ভি সমানুপাতিক পি, যখন ছিল কে স্থির, পি স্থির। এক সময় পড়বো অবশ্যই এই সূত্রের পরে, ওটা বুঝতে পারো নাই? তাহলে চার্লসের সূত্র ভি সমানুপাতিক টি, মানে দুজনের মধ্যে সম্পর্ক সমানুপাতিক। তাকাও তাকাও তাকাও, T3 এর জন্য ভি ম্যাক্সিমাম, T2 এর জন্য একটু কম, T1 এর জন্য বোধহয় আরো কম। আমার কাছে মনে হয়েছে T3 এর জন্য ভি ম্যাক্সিমাম, আর ভি এর সাথে টি এর সম্পর্ক, তাহলে ভি T3 এর জন্য ভি যেহেতু ম্যাক্সিমাম, তাহলে এই অংশটা T3 এর জন্য না, তো T3 বড় হবে। তো T3 যদি বড় হয়, এটা সঠিক, এটা ভুল, আশা করি বুঝো নি, আবার বলতেছি, তাকাও, T3 এর জন্য ভিটা অনেক বড়, T2 এর জন্য কম, T1 এর জন্য আরো কম, ভি আর টি এর মধ্যে সম্পর্ক সমানুপাতিক। তাহলে এটা কার জন্য, তো T3 বড় হবে না, দেখো, তারপর T2, তারপর T1, দেখো, কথা বুঝতে পারছো? তারপর কি একদল মানুষ মুখস্থ করবে T3, 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 এখন কি হবে, এমন কাজ করবে স্যার, এখানে T3, T2, T1 দিয়ে দিলে, এবার মুখস্থ করতে দেখি কি হয়, কথা বুঝো নাই, T3, T2, T1, এবার কি এটা হবে, এবার উত্তরটা হবে কোনটা, প্রথমটা হবে। জি, এখানে করতে পারে ওনারা, চেঞ্জ করতে পারে, চেঞ্জ করতে পারে, টি হবে, টি হবে, এটা ঠিক। এখন কোন দিক থেকে টি দিবে, যে প্রশ্ন করবে সে জানে, কথা বুঝতে পারো নাই? ওকে, আমাদের এই বয়েলের সূত্রের গ্রাফ থেকে, মানে ভি ভার্সেস পি থেকে ম্যাথও পাওয়া যায় এমসিকিউতে আর কি। কিভাবে ম্যাথ পাওয়া যায় বলি একটু তোমাকে, কিভাবে ম্যাথ পাওয়া যায় বলি একটু। মনে করো ম্যাথ একটা এই রিলেটেড আসবে, এই যে এই 1 নাম্বার পয়েন্ট থেকে একটা ম্যাথ আসবে, কিভাবে আসবে, এইভাবে ওনারা দিছে, এইভাবে দিছে, এখানে পি দিছে, এখানে ভি দিছে, ওরা এরকম করে দিছে, এরকম করে দিছে, এখানে দিছে মনে করো 5, এখানে দিছে মনে করো 3, এখানে দিছে 2, এখানে দিছে মনে করো যে x। প্রশ্ন হচ্ছে, মানে এই বলছে x ইকুয়াল হোয়াট, প্রশ্ন করছে। আমরা এখন গবেষণা করব, আমরা গবেষণা করার মানুষ গবেষণা করব যে ভি ভার্সেস পি কার গ্রাফ,
বয়েলের গ্রাফ। তাহলে প্রথম কথা আমরা গ্রাফটাকে সিলেক্ট করলাম, কার গ্রাফ এটা, কোথা থেকে আসলো, বয়েলের গ্রাফ। তো বয়েলের এবার সূত্র জানি আমরা, P1 V1 ইকুয়াল P2 V2 জানি। ওকে, ধরে নিলাম এটা হচ্ছে V1, এটাকে কি ধরলাম V1, এই V1 ধরতে পারো না, তাহলে এটাকে ধরতে হবে তোমাকে কি P1। ধরে নিলাম এটা V2, তাহলে এটাকে ধরতে হবে কি P2। তাহলে বোঝা গেল কি চাইছে উনি, P2 চাইছে। আচ্ছা, তুমি যদি এখানে V1 এটাকে V2 ধরো, ভুল হবে নাকি? তাহলে এখানে যদি V2 এখানে যদি V1 ধরো, এই V1 P1 V2 P2, একটু বুঝে নিতে হবে কিন্তু কথা। তাহলে এখানে দেখো P1 V1 ইকুয়াল P2 V2, তাহলে P1 পাচ্ছি কত 3, V1 পাচ্ছি কত 5, P2 তো বের করব, V2 পাচ্ছি 2, এই তো। তাহলে P2 ইকুয়াল যা হবে তাই রেজাল্ট। 15/2 কত হয় 7.5 বোঝা নাকি, 7.50 ATM। ধরে নিলাম এটা ATM এককে দিছে ওরা, ধরে নিলাম এটা ওরা লিটার এককে দিছে, যেই এককে দিবে সেটা উত্তর আসবে। কথা বুঝতে পারো নাই? অনুরূপভাবে V1, V2, P1 এগুলো চাইতে পারে, মেটার দিলাম না, বুঝে নিও, চাইতে পারে। চাইতে পারে না রে, আমরা তো P2 বের করলাম, এমন তো হইতে পারে P1 চাইতে পারে, V2 চাইতে পারে, এইভাবে কাজ করবো তখন। অনুরূপভাবে V1, V2, P1 এগুলো চাইতে পারে, সেম ভাবে তখন করব, কথা কি বুঝতে পারছো? একটু চালাক চতুর হইতে হবে তো, ধরে নিলাম বুঝতে পারছো। ওকে, দ্বিতীয় গ্রাফে চলে যাই। দ্বিতীয় গ্রাফটার নাম বলি একটু। দ্বিতীয় গ্রাফটার নাম হচ্ছে V ভার্সেস P ইনভার্স, বা V ভার্সেস 1/P। এই 1/P মানে তো P ইনভার্স, তাই না রে? 1/P। ওকে, আমরা দ্বিতীয় গ্রাফে চলে গেলাম, V ভার্সেস P ইনভার্স। একটু গবেষণা করি সবাই মিলে কি হয়। তো গবেষণাটা হচ্ছে এরকম, আবারও ঘুরে ফিরে লিখবো আমরা মানে আমরা জানি PV ইকুয়াল K, এইখানে আমরা V ইকুয়াল K ইন্টু 1/P। দেখো তো আগের মতো করছি কিনা, আগের মতো করছি। এইটাকে ধরলাম Y, এইটাকে ধরলাম M, পুরোটাকে ধরলাম X। পার্থক্য দেখো, আগে শুধু P-টাকে X ধরছিলাম, মনে আছে? আর এটাকে 1/P পুরোটাকে ধরছি X, আগে শুধু P-টাকে ধরছিলাম X। অতএব Y ইকুয়াল MX, যা মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্দেশ করে, যা মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্দেশ করে। এরকম তোমাদের ম্যাথ ছিল, ম্যাথ করছে এরকম? আচ্ছা, করছে, ভালো। তাহলে Y ইকুয়াল MX, যা মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্দেশ করে। ওকে, আমরা এখন গ্রাফে চলে যাচ্ছি, গ্রাফে চলে যাই। তো এই যে গ্রাফে চলে আসলাম, আমাদের X অক্ষে রাখবো 1/P-টাকে, আর 1/P মানে P ইনভার্স, আর ভিটা এখানে V রাখবো, কোনো অসুবিধা নেই। তো মূল বিন্দুগামী সরলরেখা যেটা বলছে, আমি এখানে এমন ভাবে আঁকবো যেন পিছনে বর্ধিত করলে মূল বিন্দুগামী হয়। কথা কি বুঝতে পারছো আমার? আল্লাহ জানে। এমন ভাবে বর্ধিত করবো যেন মূল বিন্দুগামী হয়, বুঝতে পারছো? আচ্ছা, রেখাগুলোর নাম কি হবে তাহলে? T1, T2, T3। আচ্ছা, তাহলে উপরে T3 দিতে পারি, এখানে T2, এখানে T1 দিতে পারতাম না? পারতাম, কিন্তু আমাদের খুশি। জি, উদ্দীপকের গ্রাফটি কোন সূত্রকে সমর্থন করে? অ্যান্সার আছে বয়েল। উদ্দীপকের গ্রাফটি তাপমাত্রার ক্রম চাবে ওনারা। তো আমরা ঘুরে ফিরে আবারও লম্বালম্বি মারবো, টান একটা, এদিকে হোক আর ওইদিকে হোক টান মারবো। 3টা বিন্দু সিলেক্ট করলাম, এরপরে গবেষণা করে দেখবো। আর আমরা আগে থেকে জানি চার্লসের সূত্র একটু হইলো জানি, V সমানুপাতিক T। তাহলে T1 এর জন্য ভিটা ম্যাক্সিমাম বোধ হয়, তাহলে কে বড় হবে? T1 বড় হবে না? T1 বড় হবে, তাহলে এখানে আমাদের T1 বড় হবে, আর সবচেয়ে ছোট হবে কে? T3। প্রমাণ এই যে T3 এর জন্য ভিটা ম্যাক্সিমাম, T2 এর জন্য একটু বেশি, T1 এর জন্য আরো বেশি। কথা বুঝতে পারছো? এটাই হচ্ছে V ভার্সেস P ইনভার্স। এখান থেকে ম্যাথ আসে না, প্রথম যে গ্রাফটা করলাম সেটা থেকে ম্যাথ আসে।
এই যে রেখাগুলো আছে না, এই রেখাগুলো স্পেশাল কিন্তু নাম আছে। ওই যে আমরা যে কিছুক্ষণ আগে করলাম, ওই চাঁদের মতো হয়েছিল না রে এরকম রে, এই রেখাগুলোর নাম আছে, একটু পরে নামগুলো বলতেছি, এখন আর না বলি, একবারই বলবো। আরেকটা গ্রাফ আছে তো, তখন একবারই বলবো। পিভি ভার্সেস পি, না 2 নম্বর গ্রাফ থেকে মেথ আসে না। আমরা এখন 3 নম্বর গ্রাফে চলে আসলাম। মূলত বয়াল থেকে 3টা গ্রাফ পড়লে হয়, একটা ভি ভার্সেস পি, একটা ভি ভার্সেস পি ইনভার্স, আর একটা হচ্ছে পিভি ভার্সেস পি। তো এই যে পিভি ভার্সেস পি আমি আঁকলাম। তো এটা আলোচনা করার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এরকম যে তোমার আজা আমরা জানি y ইকুয়াল কনস্ট্যান্টস NSTANT, y ইকুয়াল যদি ধ্রুবক হয়, ধ্রুবক মান হয়, তাহলে গ্রাফটা হয় এরকম আমাদের, এটা x অক্ষ, এটা y অক্ষ, গ্রাফটা x অক্ষের সমান্তরাল হয়। কার মতো হবে? x অক্ষের সমান্তরাল হবে। আবার বলি, যদি y ইকুয়াল ধ্রুবক হয় তাহলে গ্রাফটা হবে x অক্ষের সমান্তরাল। এইটুকু আপাতত মুখস্থ রাখবা। আবার বলি, যদি yটা ধ্রুবক হয় তাহলে তোমার কি হবে? x অক্ষের সমান্তরাল হবে এটা। এখন আমরা গবেষণা করে দেখি একটু আসলে কি তাই। তাহলে এখন আমরা লিখতে পারি যে আজা আমরা জানি পিভি ইকুয়াল কে, জানি তো বোধহয়। তো ধরে নিলাম এটা হচ্ছে y, আর এটা একটা ধ্রুবক মান, এটা তো ধ্রুবক মান নাকি, এটা কনস্ট্যান্ট তাই না, এটা ধ্রুবক মান। তাহলে y ইকুয়াল কনস্ট্যান্ট হলে কি হয়? x অক্ষের কি হয়? x অক্ষের সমান্তরাল হয়, সমান্তরাল বা আনুভূমিক রেখা হয়, আনুভূমিক রেখা হয়। আশা করি বুঝতে পারছো বোধহয়, আনুভূমিক রেখা, সরল রেখা আর কি x অক্ষের। ওকে, তখন আমরা কাজ করার চেষ্টা করি একটু। x অক্ষের সমান্তরাল হবে এইটুকু শিওর, x অক্ষের সমান্তরাল হবে এইটুকু শিওর। তো দেখি একটু, এখানে পি রাখবো, এখানে আমি পিভি রাখবো, এখানে আমি পিভি রাখবো। প্রশ্ন, পিটা স্বাধীন চলক এটা আমরা জানি, কিন্তু এখানে যে অধীনের সাথে আছে, তাহলে কেমন হয়ে গেল না জিনিসটা? পি কিন্তু স্বাধীন চলক জানি। সাধারণত মনে করো যে একটা খারাপ স্টুডেন্ট ভালো স্টুডেন্টের সাথে, একটা ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্টের সাথে যখন মিশে, ধীরে ধীরে মনে করো ভালোটাও খারাপ হতে পারে। স্বাধীন চলক কার সাথে মিশে গেছে? পুরোটাই অধীন হিসেবে কাজ করবে। স্বাধীন চলক অধীনের সাথে মিশে গেছে, পুরোটাই কি হিসেবে কাজ করবে? অধীন হিসেবে কাজ করবে। তাই এটা বুঝিনি। এখানে আমাদের গ্রাফটাই আঁকবো পিভি ভার্সেস পি, মানে কোনটা কোথায় রাখবো সেটা বলতেছি আমি। আমাদের গ্রাফের নামটাই দিছি পিভি ভার্সেস পি, নাম দিছি না, কোনটা কোথায় রাখবো এটা একটা প্রশ্ন, কোনটা কোথায় রাখবো। তো পিটাকে যেখানে স্বাধীন চলক রাখা সেখানে রাখছি। আর মানুষ প্রশ্ন করবে যে এখানে যে পি আছে কেন, কেমন হয়ে গেল না জিনিসটা, এই কারণে আমি ব্যাখ্যাটা দিলাম যে একটা ভালো ছেলে যখন খারাপ ছেলের সাথে মিশে, তখন এই ভালো ছেলেটা ধীরে ধীরে খারাপ হতে পারে। তো এখানেই হচ্ছে ভালো মানুষ মনে করে পি, আর খারাপ মানুষ হচ্ছে ভি। তাহলে ভি এর সাথে যখন পিটা মিশতেছে, পিটা ভি এর মতো হয়ে যাচ্ছে, মানে অধীন চলক হিসেবে কাজ করতেছে। যা হোক বিষয় সেটাও না, এক অক্ষের সমান্তরাল হবে, কথা কিন্তু ঠিক, এক অক্ষের সমান্তরাল হবে। এটার একটা ব্যাখ্যা আরেকটা অন্যভাবে দেওয়া যায়, যেমন রাফ অন্য একটা ব্যাখ্যা দেওয়া যায়। ধরে নিলাম পিভি এর মান এখানে 20, জাস্ট এক্সাম্পল ধরে নিচ্ছি আমি, ঠিক আছে? তাকাও, আমি যদি পি এর মান 1 নেই, ভি এর মান আমাকে 20 নিতে হবে, তবেই আমি পিভি 20 পাবো। পি এর মান 2 যদি নেই, ভি এর মান 10 নিতে হবে, তাহলে আমি 20 পাবো। পি এর মান যদি আমি 4 নেই, ভি এর মান 5 নিতে হবে, তাহলে 20 পাবো। পি এর মান যদি 5 নেই, ভি এর মান 4 নিতে হবে, তাহলে 20 পাবো। পি এর মান যদি 10 নেই, ভি এর মান 2 নিতে হবে, তাহলে 20 পাবো। পি এর মান যদি 20 নেই, ভি এর মান নিতে হবে 1, তাহলে আমি 20 পাবো। একটা জিনিস গবেষণা করে দেখি আমরা সবাই মিলে, হ্যাঁ? পি এর মান যত বাড়াই বা কমাই না কেন, পিভি কিন্তু ফিক্সড 20 হচ্ছে। প্রশ্ন, আপনি ভি নিয়ে কাজ করতেছেন না কেন? কাজ করবো কেন? পিভি ভার্সেস পি আছে, তো ভি নিয়ে কাজ করে আমার লাভ আছে না। আমি পি নিয়ে কাজ করছি, কথা ঠিক, পিভি নিয়েও কাজ করছি। পি এর মান দেখো 1 হইল 20, 20 হইল 20। আমরা গবেষণা করি একটু। আর এমনিতে তো আমরা দেখেই আসলাম যে এক অক্ষের সমান্তরাল হবে। এক অক্ষের সমান্তরাল কিভাবে হচ্ছে আমি যদি গাণিতিক ভাবে একটু ট্রাই করে দেখি, গাণিতিক ভাবে যদি ট্রাই করে দেখি, মনে করো এখানে 20 আছে, জাস্ট এক্সাম্পল, এখানে একটু এই কালি দিয়ে দেখাই। মনে করো এখানে কি আছে? 20 আছে। তাহলে তাকাই, মনে করো এখানে হচ্ছে 1 এর জন্য 20, এখানে 2 এর জন্য 20, 4 এর জন্য 20, এই জানো না? জানো
5 এর জন্য 20, তারপর কি আছে রে 10 এর জন্য 20, তারপর এখানে 20 এর জন্য বেশি হচ্ছে 20, এই তোমার বেশি হচ্ছে, তাই তোমার হচ্ছে আমার কাছে, ঠিক আছে। ওকে, এক চক্কর সমান্তরাল হবে, এ কথাই ঠিক। এখন একটু গবেষণা করব আমরা এরকম করে, এটা হচ্ছে নাম দিলাম T1, তুমি T3 দিতে পারো, আমি 3টা করে যেহেতু রেখা প্রত্যেকটাতে আঁকতেছি, এখানেও আঁকতেছি, এর মানে এই না যে 3টাই সব সময় হবে, 300টা আঁকো তুমি, কোনো অসুবিধা নাই। আরেকটা আঁকবো, ডট ডট দিয়ে দিলাম, এখানে T2 দিয়ে দিলাম। শেপ কিন্তু চেঞ্জ হবে না, শেপ ওইটাই থাকবে, এক চক্কর সমান্তরালই হবে, কথা বুঝতে পারছো? তো চেহারা দেখে বোঝা যাচ্ছে কেউ উপরে আছে, পিভি এর মান বড়, পিভি এর মান বড়, টি এর মান উপরে দেখতে পাচ্ছি বড়, এখানে কোনো অন্য কোনো ঝামেলা নাই, এখানে তোমার T1টাই বড় দেখতে পাচ্ছি আমি, উপরে যে আছে সেই আগের মতো যেমন একটা চিন্তা ভাবনা করছিলাম, এখানে চিন্তা ভাবনা করার কোনো বুদ্ধি নেই, যেহেতু তারা এক চক্রের সমান্তরাল, উপরে যে থাকবে সেই তার তাপমাত্রা বেশি হবে। তাহলে এই উদাহরণ অনুযায়ী তাপমাত্রার ক্রম হবে কে, T1 বড় হবে, তারপরে T2, তারপরে T3। এখন আমি যদি উপরে T3 দিতাম, T2 T1 নিচে দিতাম, তাহলে কি এটা সঠিক উত্তর হইতো? হইতো না অবশ্যই। তো যেই উপরে থাকবে তাকে তুমি উপরে রাখবা। জি, এরকম করে তোমাকে প্রশ্ন আসবে। উদ্দীপকের গ্রাফটি কোন সূত্রকে সমর্থন করে? বয়েল। উদ্দীপকের গ্রাফটি তাপমাত্রার ক্রম কেমন হয় ব্যাখ্যা করো, এরকম করে প্রশ্ন আসবে। একটা জিনিস এখন আমি বলে নেই, এই যে রেখাগুলো আছে না, রেখাগুলো 3টা করে দিলে প্রত্যেকটাতে আঁকছি আমি, এই রেখাগুলো কিন্তু নাম আছে, সুন্দর করে কিছু নাম আছে, সেই নামগুলো আমি একটু বলে শেষ করব, আমাদের সময় খুবই কম, নামগুলো একটু বলবো এখন আমি। যেমন নামগুলো বলি, যেমন আমরা কিছুক্ষণ আগে আঁকলাম ভি ভার্সেস পি, এখানে আমাদের গ্রাফ ছিল এরকম, আমি একটু কি হচ্ছে রে, গ্রাফটা ছিল 1 2 3 এরকম ছিল কিনা বলো তো? এখানে ছিল T1 T1 T2 T2 T3 T3, তারপরে 2 নাম্বার গ্রাফ আঁকছি আমরা ভি ভার্সেস পি ইনভার্স, এইখানে আমরা দেখাইছি, এইখানে আমরা দেখাইছি এক তোমার কি কেমন হয়ে গেল, মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, এখানে এমন ভাবে আঁকতে হবে যেন এখান দিয়ে যায়, আমরা তো চিত্র এখানে আঁকছি ভালো করে, এখানে আর আঁকার দরকার নেই, ভালো করে ভি আর পি ইনভার্স, এখানে দিলাম T1 T2 T3, আর এটা তো আঁকাই আছে, এটা রাখবো না নতুন করে, এটার নাম দিলাম 3 নাম্বার। কথা বুঝতে পারছো কি আমি কি বুঝাচ্ছি? তাহলে এটা আমি 3 নাম্বার আঁকলাম, মনে করো নাও 3 নাম্বার আঁকলাম, মনে করো এটা 3 নাম্বার। এই যে রেখাগুলো, এই রেখাগুলোকে বলা হয় আইসোথার্ম, 3 নাম্বার লিখি। এই রেখাগুলোকে কি বলে? এই 3টা রেখা, 3টা হোক আর 300টা হোক, এই রেখাগুলোকে বলা হয় আইসোথার্ম, আইসোথার্ম থেকার থাময়ের থার্ম, বা সমষ্ণ, সমষ্ণ, সমষ্ণ লেখ বা রেখা বা সমতাপ রেখা, সমতাপ রেখা। এখানে কেন বলতেছি? গ্রিক শব্দ আইএসও, আইসো অর্থ একই, অবলিক সম, অবলিক সমান, এবং থার্ম THERM, থার্ম অর্থ, থার্ম অর্থ তাপমাত্রা, এই থার্মোমিটার, থার্ম, থার্ম মানে কি তাহলে? তাপমাত্রা, তাপমাত্রা, তাপমাত্রা। এমসিকিউ, এমসিকিউ, আইসো কোন শব্দ? গ্রিক শব্দ। আইসো অর্থ কি? একই, সম, এই আইসোটপ মনে আছে? আইসোটপ, ওইখান থেকে আইসো শব্দ আসছে, থার্ম মানে তাপমাত্রা। তাহলে এখানে আইসোথার্ম বা সমষ্ণ লেখ বা সমতাপ রেখা জিনিস কিন্তু একটাই, কখন কিভাবে আসবে আমি নিজেও জানি না, আমি নিজেও জানি না। আইসোথার্ম বা সমষ্ণ লেখ বা রেখা, সমতাপ লেখ বা রেখা, এই শব্দগুলো থাকতে পারে। এইখানেও এই যে এখানে এই 3টা রেখাকেও কিন্তু আমরা এগুলোই বলতে পারি, এগুলো এখানে বলতে পারি, এই 3টা যে রেখা এগুলোকে কিন্তু এটাই বলতে পারি, কারণ এগুলো প্রত্যেকটা তো বয়লারই অংশ, তাহলে বয়লার যে রেখাগুলো এগুলো পাচ্ছি সেগুলোকে আমরা এই জিনিসগুলো বলবো। কথা বুঝতে পারছো জিনিসটা? আমি তীর চিহ্ন দিয়ে দেখাইছি, এই যে নামগুলো এটার জন্য প্রযোজ্য, এটার জন্য প্রযোজ্য। তাহলে আইসো এমসিকিউ, আইসোথার্ম নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য? বয়েল, চার্লস, গেলুসাক, অ্যাভোগাড্রো, অনেক নাম বলবে। বয়েল।
আইসোথার্মের জায়গায় সমতাপ রেখা, সমষ্ণ লেখ, সমতাপ রেখা, এই শব্দগুলো চাইবে ওনারা, এরকম করে তোমাকে এই প্রশ্নে জর্জরিত করবে। কথা বুঝতে পারছো? ওকে, আমরা সামান্যটা নিয়ে কি করলাম, আমরা প্রথমে আজকে একক রূপান্তর নিয়ে একটু কাজ করলাম। একক রূপান্তর কাজ করার পরে আমরা চলে আসলাম গ্যাসের সূত্র সমূহে। তো প্রথম সূত্রটা আমরা কাজ করলাম বয়েলের সূত্র। এখানে সাল টাল নিয়ে একটু মত পার্থক্য ছিল, 1660 বলছে হাজারি আর 1662 বলছে তোমার কবির স্যার। তো এখানে আমরা ভি সমানুপাতিক তোমার 1/p নিয়ে কাজ করলাম, এবং তাপমাত্রা স্থির ছিল, বেলুন টেলুন ছবি টবি একে কিছু কাজ করলাম। ছবি একে কাজ করে যেটা দেখলাম, পিভি এর গুণফল একটা ধ্রুবক মান হচ্ছিল, এবং সেরকম করে আমরা কিন্তু উত্তরগুলো সাজাইছিলাম, এখানে বেলুনের এখানে মানগুলো দিয়েছিলাম। কথা বুঝতে পারছো? তারপরে কাজ করে 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 নিচের দিকে পাইছিলাম আমরা P1 V1 = P2 V2, এবং এটা দিয়ে কি করতে হবে, ম্যাথ করতে হবে। তারপরে আমরা অনুসিদ্ধান্তে চলে গেছিলাম। অনুসিদ্ধান্তে আমরা কাজ করে 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 আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে P1/D1 = P2/D2, এই সূত্রটা পাইছিলাম। পরবর্তীতে P সমানুপাতিক D পাইছি, এটা ভিন্ন বিষয়। তো এই যে P1/D1 = P2/D2 পাইছি, এটা দিয়ে কি করতে হবে, এটা দিয়ে ম্যাথ করতে হবে। যেখানে তাপমাত্রা পাবো স্থির ধরে নেব, সেখানে কোন সূত্র অ্যাপ্লাই করব, বয়েলের সূত্র অ্যাপ্লাই করব, এটা মাথায় রাখতে হবে। তারপরে আমরা যেটা বললাম যে সাধারণত মৌলিক গ্যাসের ক্ষেত্রে বা নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে এই সূত্র মেনে চলে, যেগুলো যৌগিক গ্যাস তোমার চাপ চেঞ্জ করলে এদের অনু সংখ্যাগুলো চেঞ্জ হয় স্থির তাপমাত্রায়, তাদের ক্ষেত্রে বয়েলের সূত্র মেনে চলবে না, মেনে চলবে না। যেমন তোমার যৌগিক গ্যাসগুলো এই ঘটনাটা ঘটে, যৌগিক গ্যাস যেমন SO2, SO3, H2S, যৌগিক গ্যাসগুলো বয়েলের সূত্র মেনে চলবে না। উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে এই সূত্রটা প্রযোজ্য, কিন্তু উল্টো ঘটনা ঘটলে এই সূত্র প্রযোজ্য হবে না। এখানে বিচ্যুতি হয় নামে একটা শব্দ বলছি, যেটা আমি এবাকা বক্র পরীক্ষা নামে একটা টপিক আছে, সেখানে গিয়ে বিস্তারিত আলোচনা করব এই অধ্যায়ে। তারপরে আমরা তারপরে তোমার গ্রাফে গেছিলাম, আমরা তিন টাইপের গ্রাফ আমরা আলোচনা করলাম, ভি ভার্সেস পি, ভি ভার্সেস পি ইনভার্স, পিভি ভার্সেস পি, তিনটা গ্রাফই লাগবে। তার মধ্যে প্রথম গ্রাফ থেকে আবার ম্যাথও আমরা দেখছি, ম্যাথ আসে কিন্তু প্রথম গ্রাফ থেকে, এবং গ্রাফগুলো থেকে যে তোমার রেখাগুলো পাইছিলাম, এই রেখাগুলো কিন্তু কি নামে নামকরণ হবে, যে স্থির থাকবে ওই সূত্রে তার নামে নামকরণ হবে। যদি পি স্থির থাকতো P1 P2 P3 হইতো। কথা বুঝতে পারো নাই? যেহেতু টি স্থির ছিল তাই T1 T2 T3 দিয়ে নামকরণ হবে গেল। তারপরে এই রেখাগুলো একটা স্পেশাল নাম হচ্ছে সমতাপ রেখা, সমতাপ লেখ, সমষ্ণ লেখ, সমষ্ণ রেখা। বেশিরভাগ শব্দ আমরা পাবো আইসোথার্ম, এই শব্দটা বেশি পাবো। কি পাবো? আইসোথার্ম। এই আইসোথার্ম শব্দটা কিভাবে আসছে? গ্রিক শব্দ আইসো থেকে আসছে। আইসো অর্থ একই বা সম বা সমান, আর থার্ম মানে হচ্ছে তাপমাত্রা। আচ্ছা, আমরা যখন ম্যাথ করতে যাব তখন একটা জিনিস আমাদের কাজে লাগবে। আমাদের হেডলাইন কি ছিল? মেইন হেডলাইন কি ছিল? গ্যাসের সূত্র সমূহ। আমাদের কখনো কখনো এরকম সিচুয়েশন আসবে, কিন্তু দেখো আমাদের সময় খুব কম, জাস্ট হালকা ধারণা দিচ্ছি। যখন ম্যাথ করতে যাব আমাদের কিন্তু গ্যাস দিয়ে ম্যাথ করতে হবে, সলিড জিনিস নিয়ে ম্যাথ করা যাবে না। ধরে নিলাম যে আমাদের এই যে মোবাইল সহ কোনো একটি গ্যাসের আয়তন, জাস্ট এক্সাম্পল, মোবাইল সহ কোনো একটি গ্যাসের আয়তন, মনে করো মোবাইল সহ কোনো একটি গ্যাসের আয়তন 200 সেন্টিমিটার কিউব, এই যার নাম সেন্টিমিটার কিউব তার নাম ml। মোবাইল সহ গ্যাসের আয়তন 200 সেন্টিমিটার কিউব। এখানে কার কার আয়তন আছে? মোবাইল আছে, এখানে আর কি আছে? গ্যাস আছে। আমাকে কাজ করতে হবে কাকে নিয়ে? ধরি মোবাইলের আয়তন, ধরি মোবাইল আয়তন m আয়তন, মোবাইলের আয়তন কত? 1 সেন্টিমিটার কিউব। অতএব গ্যাসের আয়তন, অতএব মনে করো প্রথম V1, গ্যাসের আয়তন 200 - x, এরকম করে কাজ করতে হবে। তারপরে মনে করো দ্বিতীয় অবস্থায় আয়তন হচ্ছে, মনে করো দ্বিতীয় অবস্থায় আয়তন আসছে, মনে করো মোবাইল সহ আয়তন আসছে মনে করো 300 সেন্টিমিটার কিউব। তাহলে এইখানে আমরা তো m জানি, কি জানি না? তাহলে এই ক্ষেত্রে আমাদের V2 হবে কি? 300 - x, মানে তোমার একটা মোবাইল সহ না রে, তো মোবাইলটা তো বাদ দিতে হবে। সলিড মোবাইল কি? সলিড জিনিস। মোবাইল মানে কি? ডাস্টার মোবাইল, মার্বেল টার্বেল হাবি জাবি এগুলো থাকতে পারে। তাহলে সলিড জিনিস, তোমার টোটাল আয়তন থেকে সলিডটা বাদ দিলাম। তাহলে এই V2 কি? গ্যাসের আয়তন। V1 কি? গ্যাসের আয়তন। P1 P2 দেওয়া থাকবে, P1 P2 দেওয়া থাকবে। কত দেওয়া থাকবে আমি জানি না, তো কোশ্চেন দেওয়া থাকবে এটা। P1 দেওয়া থাকবে কিছু, P2 দেওয়া থাকবে কিছু। এখন তোমাকে বলা হয়েছে মার্বেল বলে মোবাইলের আয়তন কত, পারবা না বের করতে? কিভাবে? P1 V1 = P2 V2, প্রত্যেকের তো ডাটা দেওয়া আছে। ধরে নিলাম এখানে 2 ATM দিছে ওরা, জাস্ট এক্সাম্পল। ধরে নিলাম 2 ATM দিছে, ধরে নিলাম এখানে 3 ATM দিছে, জাস্ট এক্সাম্পল ধরে নাও। তো তুমি x এর মান বের করতে পারবা না। আমি যেটা বলতে চাচ্ছি, আমরা যখন ম্যাথে যাব দেখবো যে অনেক সময় গ্যাসের মিশ্রণ দেওয়া থাকবে সলিড সহ,
তবে হাজারি স্যার যখন ম্যাথ করতে যাবা পাবা মার্বেল সহ গ্যাসের আয়তন, ধরে নিলাম মার্বেল সহ গ্যাসের আয়তন 500 সেন্টিমিটার কিউব। মার্বেল সহ, মার্বেলটাকে বাদ দিবা না, ধরি মার্বেলের আয়তন 1 সেন্টিমিটার কিউব, অতএব গ্যাসটির আয়তন প্রাথমিক অবস্থায় 500 মাইনাস এক্স। দ্বিতীয়ত বলছে মনে করো যে মার্বেল সহ গ্যাসের আয়তন দ্বিতীয়ত বের হচ্ছে 700 সেন্টিমিটার কিউব মার্বেল সহ, তাহলে দ্বিতীয়ত আয়তন কি হবে 700 মাইনাস এক্স ভি2, মানে ভি1 গ্যাস প্রথম অবস্থায় গ্যাসের আয়তন, দ্বিতীয় অবস্থায় গ্যাসের আয়তন 700 মাইনাস এক্স। তাহলে এই ক্ষেত্রে ওনারা এক্স এর মানটা বের করতে বলবে, মানে সলিড জিনিসটার মানটা বের করতে বলবে, এই ক্ষেত্রে মার্বেলের কি আয়তনটা বের করতে বলবে। আমরা পরবর্তীতে ম্যাথে যাব, তখন বিষয়গুলো আরো ক্লিয়ার করব। আপাতত যেভাবে বললাম এগুলো এভাবে পড়লেই হবে। এখানেই শেষ করলাম। ওকে।